Go out on a clear night and look into the sky. You will probably find 2000 to 5000 stars out there. And believe me, this is the microscopic view of our entire space. The surface temperature of Sun is 5400 Kelvin and it is 150 million kilometers away from us. But in spite of that, sun is the main source of heat energy on the earth. The entire space consisting of billions of stars and they are bombarding so much energy into the space. So we will probably think the space is very hot, but on the contrary, the space is very cold. And how is it possible? Today, in this video, I am going to discuss about it. Now let me first talk about what is heat and how this heat energy is transformed. Heat হলো কোনো একটা পার্টিকুলার সিস্টেম যে অণু বা পরমাণু দিয়ে তৈরি, সেই সমস্ত অ্যাটমস বা মলিকিউলসের যে র্যান্ডমনেস, সেটা হচ্ছে সেই সিস্টেমের হিট এনার্জি। যদি একটা সিস্টেমের মধ্যে যে সমস্ত অ্যাটম আছে সেই অ্যাটমগুলোর মধ্যে ভেলোসিটি খুব বেশি হচ্ছে, তাহলে অবশ্যই সেই সিস্টেমের মধ্যে হিট এনার্জি বেশি এবং সেটা গরম হবে। তার থেকে কম টেম্পারেচারে এলে আমরা দেখব যে অ্যাটমের মধ্যে র্যান্ডমনেস কমে গেছে। একটা টাইমে এমন আসবে যে ওই অ্যাটমসগুলো ওই সিস্টেমে কোনো মুভমেন্টই করবে না। And on that point of time, we will say the system is at absolute zero temperature. -270 ডিগ্রি সেলসিয়াস এই টেম্পারেচারটাকে বলা হয় অ্যাবসলিউট জিরো। আমাদের যে ইউনিভার্স বা আমাদের যে স্পেস, তার অ্যাভারেজ টেম্পারেচার ইজ জাস্ট অ্যাবভ দ্যাট। হিট এনার্জি ট্রান্সফার হয় সবসময় হটার বডি থেকে কোল্ডার বডিতে। এটার তিনটে পার্টিকুলার পদ্ধতিতে এই হিট ট্রান্সফার হয়। ফার্স্ট প্রসেসটাকে বলা হয় কন্ডাকশন। এই কন্ডাকশন প্রসেসটা বেসিক্যালি সলিড যে সমস্ত মেটেরিয়ালস বা সলিড সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখতে পারি, মানে ওদের বন্ড স্ট্রেংথ খুব বেশি হওয়ার জন্য দে আর ভেরি মাচ ক্লোজলি সিচুয়েটেড সলিড সিস্টেম। Now, whenever we are producing some heat into the solid system, all the atoms of the solid system will start to vibrate. এই ভাইব্রেশনের জন্য কি হবে, এই অ্যাটমসগুলো ভাইব্রেশন হটার যে অবজেক্ট, মানে আপনি একটা পার্টিকুলার জায়গাতে অ্যাটমগুলোকে ভাইব্রেট করালেন এবং তার মধ্যে হিট এনার্জিটা বেড়ে গেল, সে সেই ভাইব্রেশন দ্বারা তার পাশের যে অ্যাটমসগুলো আছে তাদেরকেও ভাইব্রেট করানোর চেষ্টা করবে। সো দ্যাট ইজ হাউ দ্য হিট উইল প্রসিড ফার্দার। নেক্সট প্রসেস সেটা হচ্ছে কনভেকশন। এই কনভেকশন প্রসেস আমরা জেনারেলি লিকুইড আর গ্যাস এই দুটো ধরনের অবজেক্টের ক্ষেত্রে দেখতে পাই। এক্ষেত্রে আপনি যখন বাইরে থেকে হিট এনার্জি প্রডিউস করছেন, তখন যেহেতু এই লিকুইড দেয়ার অ্যাটমস আর বেসিক্যালি এ ভেরি মাচ মোর ডিস্টেন্ট ইন কম্পারিজন টু দ্য সলিড, সেই জন্য এরা যখন হিট এনার্জি পাবে তখন এরা নিজেদের অ্যাটমের সঙ্গে সঙ্গে সেই হিট এনার্জিটাকেও হটার পার্ট থেকে কোল্ডার পার্টে ওরা ট্রান্সলেট করে নিয়ে চলে যাবে এবং এইভাবে হিট এনার্জিটা ট্রান্সমিট হবে। তাহলে এই দুটো ক্ষেত্রেই আপনার একটা মিডিয়ামের দরকার। ফার্স্ট ক্ষেত্রে কন্ডাকশনের ক্ষেত্রে ছিল সলিড মিডিয়াম এবং কনভেকশনের জন্য আপনার দরকার হচ্ছে লিকুইড বা গ্যাসেস মিডিয়াম। আরেকটা প্রসেসেও হিট ট্রান্সফার হয় যেটাকে বলা হয় রেডিয়েশন। অ্যান্ড ইন দ্য প্রসেস অফ রেডিয়েশন দেয়ার উই ডোন্ট রিকোয়ার এনি সর্ট অফ মিডিয়াম লাইক সলিড অর লিকুইড অর গ্যাসেস। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে হিট এনার্জি ইজ প্রসিডিং লাইক অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এবং আমরা জানি সূর্য যে ফোটন, সেই ফোটন কণাটা রেডিয়েট করছে। সো বেসিক্যালি স্পেসে ইট ডাজন্ট হ্যাভ সো মাচ অফ objects inside of it, nothing like liquid or nothing like solid. So most of the part of the heat energy transmission is happening by the process of radiation. Our universe is actually enormous in size. আমাদের যে অবজারভেবল ইউনিভার্স আছে, সেই অবজারভেবল ইউনিভার্সের মধ্যে there are 100 billion galaxies.
So you can imagine that how much of the stars will be existing into this. But এটাই হচ্ছে ব্যাপার যে আমাদের ইউনিভার্সটা এতটাই ভাস্ট, স্টার রেসপেক্টে আমাদের যে স্টার যারা এই হিট এনার্জিগুলো প্রডিউস করবার জন্য দায়ী, তাদের যে ভর বা তাদের যে ম্যাটার, ইট ইজ ভেরি ভেরি মাচ লেস ইন অ্যামাউন্ট। কিউব ফর্মে আমরা যদি একটা ইউনিভার্সকে কল্পনা করি যে প্রত্যেকটা কিউবের লেন্থ হবে 30 billion light years, and if you are forming a cube with that volume, then the entire mass of this universe will be consisting, have the volume of 1000 light years only. আসলে আমাদের ইউনিভার্সটা ঠান্ডা নয়, আমাদের ইউনিভার্সটা প্রচণ্ড পরিমাণে হালকা বা প্রচণ্ড পরিমাণে শূন্য। আমাদের এন্টায়ার স্পেস যদি ভ্যাকুয়াম হতো বা পুরো সম্পূর্ণ খালি হতো, তাহলে আমাদের স্পেসের টেম্পারেচার একদম অ্যাবসলিউট জিরোই হতো। বাট আমাদের যে স্পেসের টেম্পারেচার, ইট ইজ জাস্ট অ্যাবাভ দ্য অ্যাবসলিউট জিরো। হোয়াই ইজ ইট? বিকজ আমাদের স্পেস অ্যাবসলিউটলি ভ্যাকুয়াম নয়, তার মধ্যে অ্যাটমস বা মলিকিউলস আছে, বাট সেই অ্যাটমস আর মলিকিউলসের যে ডেন্সিটি সেটা খুবই কম। একটা 10 সেন্টিমিটারের যদি আপনি কিউব কনসিডার করেন, সেই 10 সেন্টিমিটার কিউবের মধ্যে মাত্র একটা করে অ্যাটম, সেটাই হচ্ছে ডেন্সিটি অফ দ্য অ্যাটম ইন দ্য স্পেস। সেই জন্য কি হয়, এত দূরে দূরে প্রত্যেকটা অ্যাটম আমাদের স্পেসে যেহেতু থাকে, তাই তারা কন্ডাকশন আর কনভেকশন এই দুটো মেথডে কখনোই হিট এনার্জি ট্রান্সমিট করতে পারে না। শুধুমাত্র রেডিয়েশন এই প্রসেসটার মাধ্যমেই স্পেসে হিট এনার্জি একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে ওয়েভ আকারে, ফোটন আকারে চলে আসে। রশ্মি আমাদের পৃথিবী পৃষ্ঠে আসতে সময় নেয় 8 মিনিট। এবার আপনি যখন সূর্যের পৃষ্ঠে তার যে এনার্জি সেটা কনসিডার করেন, তাহলে দেখবেন ইট ইজ নিয়ারলি অ্যাবাউট 64 মিলিয়ন ওয়াট। But when it is entering into our earth, the energy it is radiating is nearly about 1356 watt. এতটা ডিস্টেন্স কভার করবার জন্য ওর যে ইন্টেন্সিটি বা ওর যে রেডিয়েশন ইন্টেন্সিটি সেটা অলমোস্ট 47,000 পরিমাণ কমে গেছে। বা রেডিয়েশন এনার্জি সোর্সের থেকে সে যত দূরে যায়, তত দূরে যেতে যেতে তার রেডিয়েশন ইন্টেন্সিটি কমতে থাকে। আমাদের এই নর্মাল যে পৃথিবী, সেই পৃথিবী যেহেতু সূর্য থেকে একটু কাছে আছে, সেই জন্য আমরা এই এই পরিমাণে রেডিয়েশন ইন্টেন্সিটি পাই। এবার যদি প্লুটো কনসিডার করেন, প্লুটো আমাদের থেকে অনেকটাই দূরে। প্লুটো আমাদের থেকে অনেকটা দূরে হওয়ার জন্য প্লুটোর যে সারফেস টেম্পারেচার সেটা 0 ডিগ্রি বা অ্যাবসলিউট জিরো থেকে অলমোস্ট 33 ডিগ্রি অ্যাবাভ। এবং আমাদের যে অ্যাটমসফিয়ার আছে, সেই অ্যাটমসফিয়ারটাও এক্ষেত্রে একটা মেজর রোল প্লে করে। দেখুন, যখন স্পেসে এই রেডিয়েশন এনার্জিটা আসছে, তখন স্পেসের অ্যাটমসগুলো যেহেতু নিজেদের মধ্যে অনেকটা দূরে আছে, সেই জন্য শুধু তারা রেডিয়েট করছে এবং তারা অতটাও হিট আপ হচ্ছে না, বিকজ দে আর নট কানেক্টেড উইথ ইচ আদার। কিন্তু যখনই আমাদের আর্থের অ্যাটমসফিয়ারে এই রেডিয়েশন এনার্জিটা আসবে, তখন আমাদের অ্যাটমসফিয়ার যেহেতু হাইলি ডেন্স, সেই ডেন্সিটি বেশি হওয়ার জন্য পার্টিকেলসগুলোর মধ্যে সেই জিগলিং মোশনটা অনেক বেড়ে যাবে এবং দে উইল স্টার্ট কোলাইডিং উইথ ইচ আদার অ্যান্ড দে উইল স্টার্ট transferring the heat energy in the form of conduction, convection and radiation. এই তিনটে প্রসেসই আমাদের আর্থ অ্যাটমসফিয়ারে কাজ করবে, সেই জন্য আমাদের পৃথিবী পৃষ্ঠটা এতটা গরম। কিন্তু এটা যদি আমাদের পৃথিবী পৃষ্ঠে বায়ুমণ্ডল না থাকতো, তাহলে অনেক শীতল হয়ে যেত, যেহেতু আমাদের এই তিনটে প্রসেসে হিট এনার্জি ট্রান্সমিট করতো না, শুধুমাত্র রেডিয়েশন এই প্রসেসেই ট্রান্সমিট করতো। আজ থেকে 14 বিলিয়ন ইয়ার্স আগে যখন ইউনিভার্স তৈরি হয়েছিল, তখন ধরে নেওয়া হয় ইউনিভার্স প্রচণ্ড একটা গরম জায়গা ছিল এবং ইউনিভার্সের সব এনার্জি, সব রেডিয়েশন একটা পার্টিকুলার পয়েন্টে কনসেন্ট্রেটেড ছিল এবং যেখান থেকে ইউনিভার্স এক্সপ্যান্ড হওয়া শুরু হয়, যেটাকে আমরা বিগ ব্যাং হিসাবেও জানি। সেই বিগ ব্যাংয়ের সময় এত এনার্জি যখন রেডিয়েট হয়েছিল, সেই রেডিয়েটেড এনার্জির কিছু ফ্র্যাকশন এখনও আমাদের ইউনিভার্সে আছে,
যেটাকে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বলে, এবং এই রেডিয়েশন এন্টায়ার স্পেসে সব জায়গাতেই ছড়িয়ে আছে। সেই জন্যই আমাদের ইউনিভার্সের টেম্পারেচার অ্যাবসলিউট জিরো না হয়ে অ্যাবসলিউট জিরো থেকে একটু বেশি, যেটাকে 2.7 কেলভিন অ্যাভারেজ টেম্পারেচার হিসাবে আমরা দেখতে পারি। এবং আপনারা যখন কোনো স্টারের কাছে যাবেন, আপনার টেম্পারেচারে অ্যাভারেজ টেম্পারেচারের থেকে বাড়বে। আপনি যখন স্টারের থেকে অনেক দূরে চলে যাবেন, তখন আপনার টেম্পারেচার কমবে বিকজ অফ দ্য রেডিয়েশন। তাহলে আজকে আমি আমার ভিডিওতে স্পেস কেন আসলে শূন্য বা ভ্যাকুয়াম, বা স্পেসের মধ্যে কেন টেম্পারেচার এত কম হয়, সেটা আপনাদের সামনে ডিটেলসে তুলে ধরলাম। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটাতে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের আমার ভিডিওটি কেমন লাগলো।